হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এই চ্যানেলে আমরা স্কুইড গেমের সিজন 1 এবং সিজন 2 দেখেছি, এছাড়াও সিজন 3 1 নম্বর এবং 2 নম্বর এপিসোড দেখেছি। আজকে আমরা 3 নম্বর এবং 4 নম্বর এপিসোড এই ভিডিওতে দেখবো। অ্যাকচুয়ালি আমি দুঃখিত, আর ভিডিওটা আরো আগে দেওয়া উচিত ছিল, বাট আনফরচুনেটলি আমার কিছু পারিবারিক সমস্যার কারণে আমি কাজ করতে পারিনি। তো তোমরা যারা দেখেছো তোমরা চাইলে নাও দেখতে পারো, যারা দেখোনি তারা দেখতে পারো। তোমরা ভিডিওটা স্টার্ট করছি। হ্যালো গাইস, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে, এর সাথে অনেক প্রাইজ জেতারও সুযোগ রয়েছে, এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং ম্যাচ লাইভ দেখতে পারবে, এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে। ফর এক্সাম্পল, কোন টিম জিতবে, কত রান করবে, কি স্কোর করবে। আর এখানে চান্স রয়েছে BMW কার জেতার, আইফোন, ল্যাপটপ, এছাড়া অনেক প্রাইজ রয়েছে। আর হ্যাঁ, পিএসজি এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি, তো এখানে কোনো সন্দেহের কিছু নেই। আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে, যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম, যেখানে ইজিলি গেম খেলে জেতা পসিবল। আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, যেটা স্ক্রিনে দেখানো হয়েছে, এটা ইউজ করলে 12,000 টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো। এর সাথে ফ্রি স্পিনে পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং আদার ইজি মেথডে। তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে, এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো। তো দ্বিতীয় এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যে ওই বৃদ্ধা মহিলার যে ছেলে, তাকে সোলজার এসে গুলি করে হত্যা করে, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যারা দরজা খুলে বের হতে পেরেছিল তারা বেঁচে গিয়েছে। আর তখনই একটা লাল দলের সদস্য করে কি অন্য একটা পিঙ্ক সোলজারের উপর হামলা চালায়, বাট তখন অন্য একটা পিঙ্ক সোলজারের পার্টনার এসে তাকে বাঁচিয়ে ফেলে এবং ওকে গুলি করে মেরে দেয়, এবং এরপর তারা মাস্ক খুলে তাদের চেহারা রিভিল করে। এবং এ পর্যন্ত কিন্তু আমরা এই সব দৃশ্য কখনোই দেখিনি যে সোলজাররা কখনো মাস্ক খোলে। আর এতে আমরা বুঝতে পারি যে এরা কোনো সোলজার নয়, এরা মূলত এই গেমটা এনজয় করতে এসেছে। যাদের জন্য এই গেমগুলো হচ্ছে, এরা মনে করো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, আলট্রা রিচ মানুষ, যাদের টাকা দিয়ে মজা করার মতো আর কিছু নেই, এসেছে মানুষের মরা দেখতে আর কি। এবং তারা ভেবেছিল আমরা তো এই গেমে টাকা লাগাচ্ছিও, তার সাথে সাথে যদি নিজেরাও একটু মজা নেই, মানুষদের মারি শিকার করি, কেমন মজা লাগবে, কেমন থ্রিল লাগবে একটু জেনে নেই। তো যাই হোক, একটা গেম যেহেতু শেষ হয়ে গিয়েছে, বাকি সব প্লেয়াররা মেইন হলে এসে জড়ো হয়। আর এখানে আমরা দেখতে পাই চেরি নামের যে বোকা ছেলেটা ছিল, তার হাতে থানোসের লকেট, আর তার ভেতরে কিছু ট্যাবলেট ছিল যেগুলো খেলে মনে করো নেশা হতো আর কি, সাহস আসতো। আর তখন ওই যে আরেকটা নেশা করছিল মালসু নাকি কি নাম, চুল বড় বড়, ও আর কি থানোসের চামচা ছিল, ও এসে এটা চায়, কিন্তু চেরি এটা দিতে চাইছিল না। আর চেরির আরেকটা নাম হচ্ছে মিনসু। তো এই কারণে ওদের ঝগড়া শুরু হয়ে যায়, এবং এখানে ওই মালসু নাকি কি, ও যখন চেরিকে মারবে তখন বা পিঙ্ক সোলজার এসে ওদেরকে ধমকি দিয়ে শান্ত করে এবং বলে প্লেয়ারদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, তুমি যদি ঝামেলা করো তোমাকে এখানে শেষ করে দেবো। আর এইদিকে আমরা দেখতে পাই সকল প্লেয়াররা মারাত্মক ভয় পেয়ে গিয়েছিল, তারা বুঝতে পারছিল না পরবর্তী গেমটা আদৌ খেলা উচিত হবে কি হবে না, কারণ প্রতিটা টাস্ক আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠেছিল। আর এইদিকে আমরা দেখি সোলজার 11, মানে ওই যে নর্থ কোরিয়ান ওই মেয়েটি, যার নাম হচ্ছে মে, এবং ওই যে যাকে বাঁচিয়েছে ওই লোকটার নাম আমি ভুলে গিয়েছি, চ্যাট সম্ভবত নাম, যার প্লেয়ার নাম্বার হচ্ছে 246। তো ওরা তো গার্ডের পোশাক পরেছে এবং লুকিয়ে লুকিয়ে নিজেদের জীবন বাঁচানোর জন্য এই দ্বীপ থেকে পালাতে চাচ্ছিল, কিন্তু এটা একার পক্ষে করা অত সম্ভব ছিল না, কারণ গার্ডরা সর্বক্ষণ পাহারা দিচ্ছিল, যে কোনো সময় তাদেরকে ফায়ার করতে পারে। আর এরপর দৃশ্য পাল্টে যায় এবং ফোকাস পড়ে ওই নিউবর্ন বেবির দিকে, যাকে জন্ম দিয়েছিল হচ্ছে ওই ড্যানি মেয়েটি, যার আরেকটা নাম হচ্ছে জুনহি। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের স্ক্রিপ্ট কয়েকজনকে দিয়ে করিয়েছি, এক একজন এক এক নাম দিয়েছে ক্যারেক্টারগুলো, তো এই জন্য তোমরা নামের উপর ফোকাস না করে ভিডিওতে যে চেহারা আসবে সেটার উপর বোঝার চেষ্টা করো আর কি। তো যাই হোক, ওখানে গং নামের যে বুড়ি মহিলাটি ছিল, সে শিশুটিকে খুব ভালো মতো যত্ন বা দেখভাল করছিল। তো বাচ্চাটি যখন কাঁদতে থাকে তখন ওই বুড়ি মহিলাটি বলে বাচ্চার ক্ষুধা পেয়েছে, তুমি ওকে দুধ খাওয়াও। তো এরপর ড্যানি করিকে ওই বাচ্চাটিকে দুধ খাওয়াতে থাকে এবং সে শান্ত হয়। আর দূরে থেকেই সবকিছু দেখছিল হচ্ছে জ্যাকি বা জ্যাক, বা এই সিরিজে তার নাম হচ্ছে মিয়ঙ্গি, কিন্তু ও এগিয়ে আসতে পারে না, কারণ অন্য কোনো প্লেয়াররা যায় না যে এটা আসলে ওরই বাচ্চা। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে যে মেয়েটার বাচ্চা হয়েছে, ওকে কিন্তু ইউজ করে ছেলে দিয়েছিল এই ছেলেটি, কিন্তু এই গেমে আসার পরে জানা যায় প্রেগনেন্ট, তখন আবার মনে করে নতুন করে পিরিত জায়গা আর কি। তো যাই হোক, এরপর ওই পিঙ্ক সোলজার আসে এবং জানায় এই গেমে মোট 32 জন মারা গিয়েছে, এবং যারা মারা গিয়েছে তাদের টাকা এখন বেঁচে থাকা প্লেয়ারদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, এবং প্রতিবারের মতো এবারও পরবর্তী টাস্কের আগে তাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি গেমটা চালিয়ে নেবে নাকি এখানে বন্ধ করে দেবে। তো ভোটিং প্রক্রিয়া শুরু হয়। আর এইদিকে আমরা দেখি যত ধনী লোকগুলো ছিল তারা ভাবছে পরবর্তী গেমটা বা পরবর্তী টাস্ক কি হতে পারে। আর এখানে লক্ষ্য পরবর্তী টাস্ক কি হবে এটা শুধুমাত্র যারা খেলছে গেমটা তাদের কাছেও না, ভিআইপিদের কাছেও গোপন রাখা হতো, যাতে গেমের রোমাঞ্চ বজায় থাকে। আর অন্যদিকে আমরা দেখি জুনহোর কাছে চোয়ের ফোন আসে। জুনহো মানে হচ্ছে ফ্রন্টম্যানের ভাই, আর চোই হচ্ছে ওই যে ওই মাফিয়ার যে চামচা ছিল। তো বলে আমি ওই নৌকার ক্যাপ্টেনের সব জায়গায় খোঁজ নিয়েছি, মাছের মার্কেটে খোঁজ নিয়েছি, কিন্তু আমি জেনেছি ওই ক্যাপ্টেন তো মাছের মার্কেটে আসেই না, এবং তার নামে কেউ নেই, তার বোটও এখানে আসে না। তাহলে সে যেখানে মাছ মারে মাছ নিয়ে যায় কোথায়, বিক্রি করে কই থেকে, আর হুট করে সে কই থেকে আসলো? তো সে 1 নম্বরের ফ্রড এবং সে তোমাকে ঠকাচ্ছে। বাট জুনহোর কথা ছিল একটাই, না সে যদি আমাকে ঠকাবে তাহলে আমাকে বাঁচালো কেন, আর বাঁচালে আমার সাথে বেমানি করতে পারে কিভাবে? কিন্তু উল্টো চইকে বলে তুমি এখানে চলে আসো, আমার কথা বিশ্বাস করো, দ্রুত ব্রতে আসো, সময় নষ্ট করো না। কিন্তু চই বলে না, আমি আরো খোঁজ খবর নেবো। আমার মনে হচ্ছে
হচ্ছে এই লোকটাই সেই ক্যাপ্টেন যে আমাদের ওই দ্বীপে পৌঁছাতে দিচ্ছে না, এবং এটার প্রমাণ আমি যে পর্যন্ত না পাবো সে পর্যন্ত আমি ফিরছি না। আর এইদিকে আমরা দেখি সেই ধনী লোকদের সাথে বসেছিল হচ্ছে ফ্রন্টম্যান, আর সে তাদেরকে বলেছিল আপনারা যাদের উপর বাজি ধরেছেন বা টাকা খাটিয়েছেন সেই টাকার দ্বিগুণ আনন্দ দেওয়ার জন্যই আমরা এখানে প্রস্তুত রয়েছি। আর এবারের ভোটিং এ যারা খেলবে তাদের সংখ্যা বেশি, যারা খেলবে না তাদের সংখ্যাই কম, মানে অবশ্যই পরবর্তী টাস্কটা শুরু হয়ে যাবে। তো যাই হোক ভোটিং শুরু হয়, আর যেহেতু যারা খেলবে তাদের দলে লোক বেশি ছিল তো এই জন্য ওই দলে ভোট বেশি পড়ছিল। আর এটা দেখে ওই বৃদ্ধ মহিলাটা এগিয়ে আসে এবং তিনি বলেন তোমাদের মধ্যে কি আদৌ কোনো মানবতা রয়েছে? যদি আমরা সবাই মিলে এখনো না বলে দিই তাহলে গেমটা তো এখানেই বন্ধ হয়ে যাবে, আর বাকি প্লেয়াররা মরে যাওয়ার কারণে আমরা যতটুকু টাকা পেয়েছি সেটা আমরা সবাই মিলে ভাগ করে নিয়ে এখান থেকে তো যেতে পারি। আর সেটাও যদি তোমাদের জন্য কম হয় তাহলে আমার কিছু ব্যক্তিগত টাকা রয়েছে বা আবার ভাগের টাকা রয়েছে, বাড়ি রয়েছে, দোকান রয়েছে, সব আমি তোমাদেরকে দিয়ে দেবো, কারণ আমার জীবনে বাঁচার জন্য আর কিছুই নাই, না স্বামী আছে না সন্তান আছে, আর তাছাড়া আমি আমার পুরো জীবন বেঁচে ফেলেছি, আমি আর বাঁচতে চাই না। তবে তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা এই গেমটা বন্ধ করো, কারণ এই গেমের মধ্যে একটা নতুন প্রাণ জড়িয়ে গিয়েছে, আর তোমরা যদি খেলতে থাকো তাহলে এই যে শিশুটা জন্ম নিল যে কিনা এখানেই জন্ম নিয়েছে সে এখানেই মারা পড়বে। তো অন্তত এই নতুন শিশুটার কথা, এই নতুন মায়ের কথা তোমরা একবার ভাবো। কিন্তু যেহেতু এখানকার বাকি সব প্লেয়াররা ভয়ঙ্কর ঋণে ডুবেছিল, সবার মাথায় হাজার হাজার লাখ লাখ কোটি টাকার ঋণ ছিল, তারা এগুলো এক ধাক্কায় শেষ করতে চাচ্ছিল, আর ওদের এই লোভ দেখানোর জন্য কিন্তু সামনে টাকার অ্যামাউন্টটা রাখা হতো। তো এই কারণে সবাই পরবর্তী গেম খেলার জন্য রাজি হয়ে যায়। আর এখন আমরা আবার আসি মূল গল্পে। আর এখানে ভোটিং এর প্রসেসে আবারও হ্যাদল জয়ী হয়, আর অন্যদিকে অপারেশন থিয়েটারে গিয়ে তারা দেখতে পায় যে গার্ডদের মেরে ফেলা হয়েছে, ডক্টরকে মারা হয়েছে। তো ওরা বুঝতে পারে এখানে একটা গোলমাল হয়েছে, এবং এরপর সিসি ক্যামেরা চেক করে ওরা বুঝতে পারে যে সোলজার নাম্বার 11 মানে মেয়ে এই কাজটা করেছে, এবং তার সাথে কোন একটা প্লেয়ার রয়েছে। কোন প্লেয়ার রয়েছে এটা এখনো তারা বের করতে পারেনি, খুব শীঘ্রই বের করতে পারবে। আর এইদিকে প্যানেলে বসে ধনী লোকগুলো আলোচনা করছিল এই খেলাটায় যে শিশুর জন্ম নিল তাকে কি গেমে রাখা উচিত হবে, কারণ সে তো গেমের অংশ নয়। বাট তখনই ফ্রন্টম্যান বলে ওঠে যেহেতু সে এই গেমে জন্ম নিয়েছে তাহলে সে এখানকার একজন প্লেয়ারই, আর আজ থেকে আমরা তাকে একজন প্লেয়ারের মতোই ট্রিট করব। তো এরপর রাত হয়ে যায়, সবাই ঘুমানোর প্রস্তুতি নেয়, কিন্তু ফ্রন্টম্যান এবং অন্যরা জেনে গিয়েছিল যে অপারেশন থিয়েটারে যারা গুলি চালিয়েছিল তারা হচ্ছে সোলজার মেয়ের, যার নাম্বার হচ্ছে 11, আর তার সাথে রয়েছে 246 নম্বর প্লেয়ার, এবং ওদেরকে দ্রুত শেষ করে দেওয়ার অর্ডার দেওয়া হয়। আর এই দিকে দৃশ্য পাল্টে যে আমরা চলে যাই বোটে, যেখানে ক্যাপ্টেন অন্য আইল্যান্ড গুলো খোঁজ করতে মানা করে, মানে খুব শীঘ্রই এখানে ঝড় বা টর্নেডো আসতে পারে। কিন্তু জুনহোর একটু সন্দেহ হয়, আর এই জন্য সে ক্যাপ্টেনের কথা না শুনে ড্রোন নিয়ে পাহাড়ের দিকে যায়। আর তারপর আবার দৃশ্য শিফট হয় স্কুইড গেমের ডিনারে। আর আজকের ডিনারটা খুবই বাজে ছিল, মাত্র আলু দেওয়া হয়েছে, কাঁচা আলু। তো ওই বৃদ্ধ মহিলাকে রেখে তার ভাগের আলুটা জুনহি বা ড্যানিকে দেয় এবং বলে এই মুহূর্তে তোমার এই খাবারটা খুব বেশি প্রয়োজন। আমার কি, আমার জীবন তো শেষই হয়ে গিয়েছে, কিন্তু তুমি একটা নতুন প্রাণের জন্ম দিয়েছো, এটা তুমি খাও। তো এরপর ড্যানি বা জুনহি করে কি সেই কাঁচা আলুটা খেয়ে নেয়। আর এরপর দৃশ্য শিফট হয় স্কুইড গেমের একজন ক্যাপ্টেনের রুমে, মানে সোলজারদের ক্যাপ্টেনের রুমে। আর সে তার রুমে বসে একা মদ খাচ্ছিল, আর তখনই সেখানে হাজির হয় সোলজার 11। আর তখন সোলজার 11 বা মে বলে তুমি এখন আমার বন্দুকের নিশানায় রয়েছো, প্রাণে বাঁচাতে চাইলে আমি যেটা বলছি সেটাই করো। তো এতে ভয় পেয়ে ওই ক্যাপ্টেন মনে করো মেয়ের সাথে চুক্তি করতে রাজি হয়ে যায়। তো সোলজার 11 এখানে জানায় আগামীকাল আমি এবং আমার সাথে যে প্লেয়ার 246 রয়েছে, যার বর্তমান সোলজার নাম্বার হচ্ছে 16, আমরা দুজন একসাথে পাহারার দায়িত্বে থাকবো, মানে আমাদের পাহারার দায়িত্বে পাঠাবে এবং সেখান থেকে আমরা পালিয়ে যাব, এবং তুমি কিন্তু লোকজন নিয়ে আমাদের পথে আসবে না। ক্যাপ্টেন তখন বলে ঠিক আছে, আমি তোমাদেরকে নয় এই সুযোগ দিলাম, কিন্তু তোমরা তো বেশি দূর যেতে পারবে না, এটা একটা দ্বীপ। কিন্তু সোলজার 11 বলে এটা আমার বিষয়, তুমি শুধু তা করবে যেটা আমি বলেছি, না করলে তুমি কিন্তু মারা পড়বে। আর এইদিকে আমরা জুনহোকে দেখি যে নিজের বোটে করে পৌঁছে গিয়েছে এমন একটা দ্বীপে, আর সে চিন্তা করে থাকে এটাই কি সে দ্বীপ যেখানে আমি 2 বছর আগে এসেছিলাম। সে অনেকবার মনে করতে থাকে, অনেক কিছু মনে করতে থাকে, কিন্তু কোনোভাবে মিলে না, মানে এটা আসলে সেই দ্বীপটা নয়। তবে তার খোঁজ এখনো চলছেই। আর এইদিকে সিন শিফট হয় জুনহির দিকে বা ড্যানির দিকে। সে তার শিশু কন্যাকে নিয়ে ঘুমাচ্ছিল, আর তখনই বৃদ্ধ আন্টি তার কাছে আসে এবং ওদের নিষ্পাপ চেহারা দেখে, আর সোজা চলে যায় হচ্ছে আমাদের সং এর কাছে, মানে আমাদের মেইন নায়কের কাছে, এবং তাকে বলে আমি আমার ছেলেকে সবসময় অসম্ভব ভালোবেসেছি, কিন্তু সে কখনো ওটার যোগ্যই হতে পারেনি। সে কখনো স্কুলে ফেল করেছে, কলেজে ফেল করেছে, যখন ব্যবসা শুরু করলো সেখানেও ফেল করেছে, বন্ধুদের সঙ্গে পার্টনারশিপ করলো সেখানেও ধোকা খেয়েছে। আমি ওকে অনেক বকেছিলাম, আর একদিনও রেগে গিয়ে অনেকগুলো নেশার ট্যাবলেটও খেয়ে ফেলেছিল, আর তারপর মাটিতে পড়ে যায়, ওর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল, কিন্তু তারপর ওকে বাঁচাতে আমি হসপিটালে নিয়ে যাই। ওর জন্য আমার যা করার ছিল আমি সব চেষ্টাই করেছিলাম আমার ছেলেকে বাঁচানোর জন্য। আর তখন আমি বুঝতে পেরেছিলাম যে একটা ছেলে জন্ম দিলে ছেলে হয় না, ছেলে মানুষের কিছু পুরুষত্ব মাইন্ডসেটের দরকার পড়ে, পুরুষের কিছু এক্সট্রা ব্যাপার রয়েছে যেটা আমার ছেলের মধ্যে ওই মাইন্ডটা ছিল না। তবে তারপরেও আমার যেহেতু ছেলে, ওকে বাঁচানোর জন্য আমি যে কোনো কিছু করতে রাজি ছিলাম। কিন্তু আজকে দেখো এই গেমটা আমাকে দিয়ে কি করিয়ে নিল, আমার সে ওয়াকাজের ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিল। একজন মায়ের জন্য এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে। আর দেখো সং, আমি হয়তো তোমাকে চিনি না, তবে আমি এই কথা বুঝতে পেরেছি তুমি অনেক মানবিক, তোমার চোখে আমাদের বাঁচাতে চাওয়ার একটা ইচ্ছা রয়েছে, পরিস্থিতি হ্যান্ডেল করার একটা ক্ষমতা, সাহস রয়েছে। তবে তুমি অন্য কাউকে বাঁচাও বা না বাঁচাও, আমাকেও বাঁচাও বা না বাঁচাও, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি ড্যানি মানে জুনহি আর তার বাচ্চা মেয়েটাকে প্লিজ অবশ্যই বাঁচাবে। তুমি প্লিজ আমার কাছে ওয়াদা করো, ওদের এখনো অনেক বছর সময় রয়েছে বাঁচার, প্লিজ তুমি ওদেরকে বাঁচাবে। তো সং তখন ওই বৃদ্ধ মহিলা
মহিলার কথা শুনে তার কাছে ওয়াদা করে, হ্যাঁ আমি কসম করলাম আমি অবশ্যই চেষ্টা করবো ওকে বাঁচাতে। আর এইদিকে আমরা চোইকে দেখি যে ওই যে শিপের যে ক্যাপ্টেন ওর বাড়ি খোঁজ করে বাড়ি পেয়েছে এবং ওর বন্ধুকে নিয়ে সেখানে গিয়েছে। তো চোই বলে আমি ওই বাড়িতে ঢুকবো এবং আমি খোঁজ করবো যে এই লোকটা আসলে কি স্কুইড গেমের লোকজনের সাথে মিলিত কিনা, আর তুমি এখানেই থেকে এবং পাহারা দিও, আর কেউ আসলে আমাকে ইনফর্ম করো। আর এরপর সে ঘরের ভেতরে ঢুকে, বাট তখন একটা কুকুর চলে আসে আর ওই কুকুর ওকে আক্রমণ করে, কিন্তু নিজের সেফটির জন্য করে কি কুকুরটিকে গুলি করে দেয়। আর তারপর ঢুকে ক্যাপ্টেনের বিরুদ্ধে তদন্ত করার জন্য। আর তারপর সিন শিফট হয় সোলজারদের দিকে। আর এখানে 11 নম্বর সোলজারকে একটা বোটের চাবি দেওয়া হয়েছিল, মানে স্পিড বোটের, মানে ফ্রন্টম্যানও চাচ্ছিল যে ও চলে যাক, মানে কথা তো ছিল শুধুমাত্র যে ওরা পাহারায় থাকবে, কিন্তু একটা বোটের চাবি দেওয়া হয়েছে দ্বীপ থেকে পালিয়ে যা। এটা আসলে ফ্রন্টম্যান করেছে নাকি গার্ড করেছে আমি বুঝতে পারিনি, পরে বুঝতে পারবো। আর এরপর সিন শিফট হয় পরের দিনে। আর এখন নেক্সট টাস্কের জন্য সকল সোলজাররা মেন হলে পৌঁছায়, কিন্তু এবার তারা খালি হাতে নয়, একটা কফিন নিয়ে এসেছে। তো সবাই অবাক হয়ে যায়, কফিন তো তখন আনা হয় যখন কারো ডেড বডি আনতে হবে বা নিতে হবে, তার জন্য এখানে ওরা কফিন নিয়ে আসলো কেন? বাট তখনই তারা সবাই দেখতে পায় যে ওই বৃদ্ধ মহিলা যার নাম হচ্ছে গং, সেই খেলার প্রতি অতিষ্ঠ হয়ে নিজেকে শেষ করে দেয় বেটার মনে করেছে, মানে করেছে। আর এই দৃশ্য দেখে সং একদম ভেঙে পড়ে। আর এরপর সিন শিফট হয় ক্যাপ্টেনের বাসায়, যেখানে চই ওই ক্যাপ্টেনের সাথে রেল স্টেশনে যে কার্ড নিয়ে যে লোকটা ছিল, মানে সেলসম্যান, তার সাথে ছবি দেখতে পায়। মানে তারা বন্ধু ছিল। তো ওই সেলসম্যানের কথা তোমাদের মনে আছে কিনা আমি নিশ্চিত নই। স্কুইড গেমের সেই কিন্তু সর্বোচ্চ ভাইরাল পারসন, প্রচুর অ্যাটিটিউড রিল তৈরি হয়েছে তাকে নিয়ে। তো যাই হোক, চই তখন বুঝতে পারে এই খেলা একদম রিয়েল এবং মারাত্মক লেভেলের ধনীরা আসলেই অন্যের জীবন না দেখার জন্য বা এন্টারটেইন হতে এই খেলাগুলো চালাচ্ছে, এবং এই ক্যাপ্টেন আমাদের বিরুদ্ধে বা স্কুইড গেমেরই লোক। তো চই তখন বলে যে করেই হোক জুনহুর কাছে আমার এই ইনফরমেশন পৌঁছাতেই হবে। বাট তখনই সেখানে পুলিশ চলে আসে এবং চইকে ধরে নিয়ে যায়। কিন্তু যাওয়ার আগে সে দেখতে পায় ওই কুকুরটা যেখানে বাঁধা ছিল সেই কুকুরের ঘরের নিচে ছোট্ট একটা পড রয়েছে, যেখানে অনেকগুলো টাকা এবং স্কুইড গেমের সোলজারের সেট ইউনিফর্ম পরেছিল। আর এটা অনেক বড় একটা প্রমাণ যে আসলে স্কুইড গেম রয়েছে। আর এরপর সিন সোজা শিফট হয় গেমিং জোনে। আর তখন সকল প্লেয়াররা যাচ্ছিল হচ্ছে নেক্সট টাস্কের জন্য। তো এখানে সং যে ছোট বাচ্চাটিকে রক্ষা করার জন্য কসম করেছিল বৃদ্ধ মহিলার কাছে, তো এই জন্য সে ড্যানি বা জুনহিকে বলে, তোমাকে দেখে অনেক আহত দেখাচ্ছে, তোমার হয়তো পায়ের হাড় ভেঙে গিয়েছে, তোমার সিঁড়িতে উঠতে যদি সমস্যা হয় বা তুমি যদি পড়ে যাও বাচ্চাটি তো ব্যথা পেতে পারে, তো তুমি বাচ্চাটিকে আমার কাছে দাও, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আর তখন ওই জুনহি বা ড্যানি অনেক ভেবেচিন্তে বাচ্চাটিকে সং বা সিং এর হাতে তুলে দেয়। আর এদিকে তখন ওই ধনী লোকগুলো বলে, যেগুলোকে আমি এক কথায় শুয়োরের বাচ্চা বলতে চাইবো, এরা বলে এই ছোট বাচ্চার উপর যদি বাজি লাগানো হয় তাহলে কেমন হয়, মানে এই বাচ্চাটিকে নিয়েও খেলা উচিত, তাহলে আরো বেশি মজা হবে। চিন্তা করে এরা কত বর্বর, 2 দিনের বাচ্চার উপরে কোনো দয়া নাই। তো এখানে আমার মতো টাকলা মাথার যে ভিআইপি ছিল সে তো সবসময় নেশায় বুধ হয়ে থাকতো। আর সে বলে, হ্যাঁ এই বাচ্চাটার উচিত খেলার মধ্যে অ্যাড করানো, কিন্তু এই বাচ্চার বাজি লাগবে কার সাথে? তো সবাই তখন বলে হয় প্লেয়ার 456 মানে আমাদের হিরো সং, অথবা বাচ্চার মা 222-এর উপর। বাট বাকি ধনী লোকগুলো বলে এটা তো সময়ই বলে দেবে, কারণ পরবর্তী টাস্ক যেটা হবে সেটা তো আরো ভয়ঙ্কর হবে বা সিচুয়েশন কি হবে এটা তো আমরা জানি না। তো যাই হোক এই গেমটা আসলে ভয়ঙ্কর ছিল। প্রথম সিজনে আমরা দেখেছিলাম যে ভাঙা কাচের উপর দিয়ে গরিবদের লাভ দেওয়ানো হচ্ছিল, কিন্তু এবার একটা ট্রেন ট্র্যাক বানানো হয়েছে যার মধ্যে রেড লাইন আর গ্রিন লাইটের যে মেয়েটি, মানে দুটো মেয়েকে আনা হয়েছে, 2টা পুতুলকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং তারা রশি ঘুরাবে আর এই লোকগুলো ওই ট্র্যাক দিয়ে দৌড়াবে, এবং যদি কোনো রকমে তারা রশির সাথে বাড়ি খায় তারা 12 তলা নিচে পড়ে যাবে, আর সময়ের সাথে সাথে রশি আরো জোরে জোরে ঘুরবে। তো ওদের কাজ হচ্ছে ওই পাশে যেতে হবে। তো যাই হোক এই দৃশ্য দেখে সং আসে ড্যানি বা জুনহির কাছে এবং বলে, তুমি তো এখানে সামনে কিভাবে এগোবে, তোমার পায়ের তো হাড় ভাঙা, এক কাজ করি আমি বাচ্চাকে কোলে নিয়ে ওই পাশে রেখে আসি, তারপর আবার আমি তোমাকে নিতে আসবো যাতে তোমার জীবন বাঁচানো যায়। তো এরপর সং করে কি বাচ্চাটিকে তার বুকের সাথে বেঁধে খেলায় নেমে পড়ে এই খেলা জেতার জন্য। আর এই দিকে আমরা দেখি ওই চ্যারি বা চরি বা মিনসুকে যে নেশাখোর লিকে একটা ট্র্যাপে ফাঁসিয়ে দেয়, বলে তুই ওই লকেটটা চাস না, যেটা থানোসের ছিল সেটা এখন আমার কাছে আছে, কিন্তু এটা নেওয়ার জন্য তোকে এগিয়ে যেতে হবে। তো নেশাখোর লি অনেক গালি দেয়, কিন্তু ওর তো নেশা করতে হবে। তো ওই নেশা পাওয়ার জন্য করে কি সোজা ওই ট্র্যাকে গিয়ে পড়ে, কিন্তু ঘুরন্ত রস্যকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর এখান থেকে ভয়ঙ্কর গেমটা শুরু হয়। আর তারপর সং তার নিজের জীবন পরোয়া না করে ওই বাচ্চাকে বুকে বেঁধে লাফিয়ে লাফিয়ে রশি থেকে বেঁচে বেঁচে ভাঙা ট্র্যাক ক্রস করে সোজা আরেক পাশে গিয়ে গেম ক্লিয়ার করে ফেলে। কিন্তু ওদের কাছে মোট সময় রয়েছে 20 মিনিট, এই 20 মিনিটের মধ্যে সবার পার হতে হবে। তো এরপর আমরা দেখি আরেকটা প্লেয়ারও নিজের বাজি রেখে আস্তে আস্তে অন্য পাশে পৌঁছে যায়, কিন্তু সে একটা বদমাশি শুরু করে। বাকি যারা আসছে তাদেরকে সে উপরে আসতে দেয় না, মানে সবাইকে ধাক্কা দিয়ে ফেলতে লাগে। এর কারণটা হচ্ছে যদি লাস্টে 2 জন থাকে, খালি সং আর ও থাকে, ও শক্তিশালী বেশি, 2 জন টাই করতে পারবে, টাই করে অর্ধেক অর্ধেক টাকা নিয়ে যেতে পারবে, কিন্তু বাকি সবাই আসলে তো পরবর্তী আরেকটা টাস্ক হবে। তো এর জন্য ও চায় না আর কেউ এই পাশে আসতে পারুক। আর তাছাড়া অনেকেই তো মনে করো দড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল, আর এখানেই শেষ হয়ে যায়।
যায়। তবে এপিসোড নাম্বার 5-এর শেষে আমরা ছোট্ট একটা কমার্শিয়াল রেখেছি বা ব্রেক রেখেছি, তোমরা ব্রেকটা একটু টেনে তারপরে যেতে পারো, কারণ ভিডিওর শুরুতে আমরা ওভাবে কোনো ব্রেক রাখতে চাচ্ছি না, এতে কি হয় বিরক্ত লাগে যে শুরুতেই ব্রেক। আর ডিসক্রিপশনে আমরা এই ব্রেকের জন্য ডুরেশন কেন দেইনি, কারণ অনেকে এসে যদি ডুরেশন ক্লিক করে দেখা যাবে তাহলে তো এপিসোড দেখতেই পেলো না, তো এই জন্য আমরা ডুরেশন দেবো না, মাঝখানে হালকা একটু ব্রেক দেবো, তোমরা একটু টেনে নিও, অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, ব্রেক শেষে আমরা চলে আসছি। পর্ব শুরু হয় আগের টাস্ক থেকেই। শুরুতেই দেখা যায় সং এর সামনে যে লোকটা দাঁড়িয়ে ছিল, মানে প্রথমে ওই পাশে যেতে পেরেছে, সে লোভে পড়ে বাকি সব প্রতিযোগীদের ধাক্কা মেরে প্রাণে ফেলতে চায়, যাতে লাস্টে ওরা দুজনই খালি বাঁচে এবং ওরা দুজন লিয়াজোর করে অর্ধেক টাকা ভাগ করে নেবে এবং পরবর্তী আর কোনো টাস্ক না খেলতে হয়। কিন্তু সং তখন ওকে বোঝায়, দেখো গেমটা বন্ধ করতে হলে বেশিরভাগ মানুষকে খেলতে না চাওয়ার সিদ্ধান্ত নিতে হবে, আর আমরা দুজন যদি খালি বেঁচে থাকি তাহলে গেমটা টাই হয়ে যাবে। কিন্তু আমরা একটা কাজ করতে পারি, আমরা ওদেরও জীবন বাঁচাতে পারি, গেমটাও ট্রাই করতে পারি। তুমি ওদেরকে আসতে দাও, তারপর আমরা ভোটিং করে গেম বন্ধ করে দেবো। তো ওই লোকটা বলে আচ্ছা ঠিক আছে, আর এরপর সবাইকে সামনে আসতে দেয়। আর এরই মাঝে যে দড়িটা ঘুরছিল, ওই দড়ি দেখে অনেকে আবার পিছিয়েও যায়, আবার কেউ সামনে আসার চেষ্টা করে, কিন্তু তাদের পা আটকে যায়। কিন্তু অনেক কষ্ট করে ফাইনালি কিছু মানুষ এর পাশে আসতে পারে, অনেক মানুষই মারা যায়। কিন্তু ওদিকে আমরা দেখি সং শুধুমাত্র ড্যানিকে বা জুনহিকেই দেখছিল, কারণ ও তো ওর জন্য অপেক্ষা করছে। ও ভাবছিল কিভাবে 20 মিনিটের মধ্যে ফটাফট সবাই এখানে পৌঁছতে পারবে, আর তারপর ও আবার গিয়ে ড্যানিকে নিয়ে আসবে যাতে বাচ্চাটিকে বাঁচানো যায়। কিন্তু ওই সময় জুনহি বা ড্যানির কাছে আসে হচ্ছে জ্যাকি বা মিয়ঙ্গি, মানে ওর বয়ফ্রেন্ড, এবং বলে আমরা এই গেমটা একসাথে জিততে পারি, আমি তোমাকে কোলে তুলে নেবো, আর লাফাতে লাফাতে ওই পাশে চলে যাবো, আর তারপর আমরা গেম খেলতে অস্বীকার করবো, আমরা বেরিয়ে যাবো। আর অধিকাংশ মানুষ যদি গেম খেলতে না চায়, আমরা এখান থেকে টাকা নিয়ে বেরিয়ে যাবো, সেই টাকা দিয়ে আমরা নতুন করে জীবন শুরু করবো। কিন্তু জুনহি মোটো মিয়ঙ্গি বা জ্যাকির উপর ভরসা করতে পারছিল না, কারণ এর আগেও বিশ্বাস ভেঙেছে, আর তাছাড়া এবারও শয়তানদের সাথে যোগ দিয়েছে। তো এর জন্য জুনহি বা ড্যানি মিয়ঙ্গিকে না করে দেয় এবং বলে তুমি নিজের কাজে মন দাও, আমি যা করার সেটা নিজেই করে নেবো। তো এইভাবেই গেম এগিয়ে যেতে থাকে। আর এই দিকে আমরা দেখি চেরি বা হচ্ছে মিনসু, বোকাশোকা ছেলেটা আর কি, ও তো কয়েকটা ট্যাবলেট নিয়ে নেশা হয়ে গিয়েছে। তো এবারও মনে করো ট্যাবলেট খেয়ে ওই খালিটা সামনে ছুড়ে দিয়েছিল। তো ওর যেহেতু নেশায় ছিল, ওর সামনে ওই পুতুলটাকে ওর প্রেমিকা হিসেবে দেখতে পায়, যে ওর প্রেমিকা ওকে ডাকছে। তো ওই নেশার প্রভাবে কল্পনাও লাফিয়ে লাফিয়ে সামনে পৌঁছে যায়, বোকাটাও গেম পার করে ফেলে। আর সব শেষে বাকি থাকে শুধুমাত্র জুনহি বা ড্যানি। তো ওকে বাঁচানোর জন্য শিয়ং আসতে চায়, বাট জুনহি বা ড্যানি তখন ওকে থামিয়ে দেয় এবং বলে আপনি যখন এখানে আসবেন, আবার যখন আমাকে নিয়ে ফেরত যাবেন, ততক্ষণে দড়ির গতি অনেক বেড়ে যাবে, আর তাছাড়া আমাকে সাথে নিয়ে আপনি এটার পার হতে পারবেন না, তখন ওই ছোট বাচ্চাটাকে কে দেখবে? তো আপনার ওখানে থাকাই জরুরি, আর আমার এখানে থাকা জরুরি। বাট সং তখন বলে যদি এমন হয় তাহলে তো তুমি মারা পড়বে, টাইম শেষ হয়ে গেলে তো তোমাকে মেরে দেবে, এলিমিনেট করে দিবে তোমাকে। তখন জুনহি বা ড্যানি বলে ওরা আমাকে কি এলিমিনেট করবে, আমি নিজেকেই নিজে এলিমিনেট করে দিচ্ছি। আর এরপর সে নিজেই ওপর থেকে লাফিয়ে পড়ে যায় এবং নিজের জীবন দিয়ে দেয়, যাতে তার মেয়েটা নতুন একটা জীবন পেতে পারে। আর এইদিকে আমরা সোলজার 11 মেয়ে এবং প্লেয়ার 246-কে দেখতে পাই, যে গোপন পাহাড়ের বাইরে দিয়ে বাইরে যাচ্ছে, বাইরে গার্ড দিবে, তারপর পালিয়ে যাবে। কিন্তু ওরা জানতো না ইতিমধ্যে বাকি সব সোলজারও জেনে গিয়েছে যে ওরা পালাবে, এবং সোলজার 16-র ভেতরে 246 নম্বর প্লেয়ার লুকিয়ে রয়েছে। তো ওই জন্য ওদের উপর কড়া নজর রাখা হচ্ছে, মানে ওদেরকে মানে চলে যাক, ওদেরকে যেতে দেওয়া হয়েছে। তো যাই হোক, গেম শেষ হওয়ার পরে সকল প্লেয়াররা মেইন হলে আসে, আর উপরে ধনী লোকগুলো ওদের দেখছিল এবং ভাবছিল আমরা এই গেমটাকে অনেক ইন্টারেস্টিং করে ফেলেছি। আর তার সবই হয়েছে ফ্রন্টম্যানের আইডিয়ার জন্য। সে যদি এই আইডিয়াটা না দিত যে ছোট বাচ্চাটাও এখন থেকে প্লেয়ার, তাহলে তো আবেগ এত মজা এত ইমোশন আসতোই না। তো ফ্রন্টম্যানের বুদ্ধিকে ভাবা দিতেই হয়। তো কিন্তু পরের গেম যদি ওরা খেলতে না চায়, ওরা যদি ভোটিং করে বেরিয়ে যায়, তখন কি হবে? তখন ফ্রন্টম্যান বলে এর জন্য আমার কাছে আরেকটা টেকনিক আছে, আমি এবার ইন্টারেস্টিং একটা ভোটিং সিস্টেম চালাবো, যার মধ্যে ওদের খেলার জন্য ভোট দিতে হবে। এবং সেটাই হয়। তো এরপর আমরা দেখি সেই সোলজাররা পৌঁছে যায় এবং সকল খেলোয়াড়দেরকে বলে তোমরা যেভাবে অন্যদের প্রাণ নিয়ে গেম জিতেছো, তার ফলে প্রাইজ মানি বেড়ে দাঁড়িয়েছে 40 বিলিয়ন ইয়ন, এবং এই বিশাল অঙ্কের টাকায় তোমরা প্রতিজন প্রায় 70 বিলিয়ন করে টাকা পাচ্ছ। কিন্তু তখন ওই বুড়ো লোক বলে হ্যাঁ, আমার মতো 100 বিলিয়নের ঋণ, আমি তো এই গেমটা খেলবো, আমার টাকা লাগবে। তো এই জন্য সে ভোটিং এর সময় জানতে চায়, আর এর সাথে জানতে চায় পরের গেম কি হবে, কবে আমরা খেলতে পারবো। কিন্তু এখানে ওই সোলজাররা উল্টো একটা তথ্য ফাঁস করে, তারা বলে যে তোমরা কিন্তু এখানে 6 জন নয়, তোমরা 7 জন প্লেয়ার, কারণ তোমাদের সাথে 222 নম্বর প্লেয়ারও রয়েছে। 282 নম্বর প্লেয়ার মানে হচ্ছে যে মেয়েটা মা হয়েছে। তো ওই বুড়া জন তখন হতবাক হয়ে পড়ে এবং চিৎকার করে বলে হ্যাঁ, 222 নম্বর প্লেয়ার আমাদের চোখের সবার সামনে মারা গেল, ওর নাম আবার কেন বলছো? তখন সোলজাররা জানায় এই খেলায় প্লেয়ার 222 নম্বরের জায়গায় তার মেয়েটি অংশ নিয়েছে। তো বুড়ো তখন রেগে গিয়ে বলে ও তাহলে যদি আমি মরে যাই, আমার টাকা কি আমার ছেলে মেয়েদের দেবে? এটার উত্তর দাও। কিন্তু তখন সোলজাররা বলে তোমার সন্তানরা তো এই গেমের অংশ নয়, তারা তো এই গেমে নয়, তো তারা এই গেমের অংশীদারও নয়। তো এই কথা শুনে সবাই রেগে যায় এবং বাকি 5-6 জন প্লেয়ার মিলে যায় হচ্ছে ওই শিশু বাচ্চাটিকে মারার জন্য, যাতে ওদের ভাগে আরো টাকা আসে। কিন্তু সোলজাররা তখন গুলি করে ওদেরকে আটকাই দেয় এবং বলে এখানকার প্রত্যেকটা প্লেয়ারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। কেউ যদি ইচ্ছাকৃত এবং গেমের নিয়মের বাইরে কাউকে মারার চেষ্টা করে বা শিশুটিকে মারার চেষ্টা করে, সে আমাদের শিকার হবে। আর এই কারণে 5 জনকে থেমে যেতে হয়। আর এরপর দৃশ্য পাল্টে যায়, চলে আসে পুলিশ স্টেশনে, যেখানে চোই একজন পুলিশ অফিসারকে জোরে জোরে বোঝাতে চেষ্টা করে আপনি বুঝছেন না, একটা বিশাল দ্বীপে খুব ধনী লোকেরা একটা ভয়ঙ্কর খেলা চালাচ্ছে, যেখানে গরিব মানুষদেরকে ডেকে এনে ভয়ঙ্কর মৃত্যুর খেলা খেলানো হয় এবং শেষ পর্যন্ত একজন জিতে অনেক টাকা পায়। তো পুলিশ অফিসার তখন ঠাট্টা করে বলে আচ্ছা, তাহলে এর মানে ওদেরকে দিয়ে রেড লাইট গ্রিন লাইট খেলায় না, স্কুইড গেম খেলায়।
তাই তো চই তখন বলে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন স্যার, কিন্তু তখনই পুলিশ করে জোরে একটা ওকে চর মারে এবং বলে শালা তোদের মতো কত নেশাখোর এখানে আসে, সবাই একই গল্প শোনায়, তুইও নেশায় আছিস, তোকে তো আমি বড় ধরনের কেসে ফাঁসাবো। বাট চই তখন বলে বিশ্বাস করুন আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। ঠিক আছে আমাকে যদি আপনি দোষী ভাবেন তাহলে আমি নিজেকে অপরাধী মানছি, আমি জেলে যেতে রাজি আছি, কিন্তু কোরিয়ান একজন নাগরিক হিসেবে অন্তত আমার একটা উকিলকে ফোন করার সুযোগ দিন। তো এরপরও করে কি ফোন নিয়ে সরাসরি জুনহোকে কল করতে যাচ্ছিল, কিন্তু এইদিকে আমরা দেখতে পাই জুনহো মূলত তাদের টিমের সঙ্গে বসে বাকি থাকা দ্বীপগুলো ঘুরে দেখার প্ল্যান করছিল। আর সে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে এই ব্যাপারে যে আপনি কি বলতে পারেন আমাদের এখন কোথায় যাওয়া উচিত। তো ক্যাপ্টেন তখন একটা জায়গায় ক্রস দেয় এবং বলে এটা চাইনিজ বর্ডার, এখানে শুধুমাত্র জেলেরা যায় অবৈধভাবে মাছ ধরতে, কিন্তু ওখানে গেলে চাইনিজ কোস্ট গার্ড বা কোরিয়ান কোস্ট গার্ড ধরে নিতে পারে। তো আমার মনে হয় না এত ধনী লোকের এত বড় একটা খেলার জন্য ওই জায়গাটা সিলেক্ট করবে যেখানে রেগুলার টহল হয়, তাই এই জায়গাটা বাদ দেওয়াই ভালো। আর আমরা এমন জায়গা দেখি যেখানে নিরাপদ পুলিশ আসে না। কিন্তু এই কথায় জুনহুর মনে সন্দেহ হয়। আর ওইদিকে ক্যাপ্টেনের কাছে ফোন আসে পুলিশের, আর পুলিশ জানায় স্যার আপনার বাড়িতে চোর ঢুকেছিল, আমরা তো চোর ধরেছি এবং চই নামের একজন লোক আপনার ঘরে চুরি করেছে, আপনি কি তাকে চেনেন। তো ক্যাপ্টেন তো বুঝতে পারে চই আমার সত্যতা জেনে ফেলেছে এবং সে সরাসরি অস্বীকার করে এবং বলে এরকম নামে কাউকে চিনি, ওকে পিটিয়ে মেরে ফেলুন, আর আমার বাড়িতে চুরি করার সাজা তার তো পেতেই হবে। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে থাকা জুনহো তখন ক্যাপ্টেনের এই কথাগুলো শুনে ফেলে। আর ঠিক তখনই জুনহোর কাছে চোয়ের ফোন আসে আর সে তাকে জানিয়ে দেয় যে ক্যাপ্টেনই হচ্ছে আসল কালপ্রিট। আর এদিকে ক্যাপ্টেনের কাছেও ফ্রন্টম্যানের কাছ থেকে অর্ডার আসে, তাকে নির্দেশ দেওয়া হয় জাহাজে যারা রয়েছে সবাইকে গুলি করে মেরে ফেলো। আর তখন ক্যাপ্টেন সবাইকে মারার জন্য বন্দুক লোড করে এবং একে একে সবাইকে গুলি করতে শুরু করে। অনেকেই মারা যায় কিন্তু কিছু লোক আহত হয়। কিন্তু সুযোগ বুঝে জুনহো তখন সোজা ক্যাপ্টেনের বুকে হুক ঢুকিয়ে দেয় আর জিজ্ঞাসা করে দ্বীপটা কোথায়, আর তুমি কবে ওদের সঙ্গে হাত মিলিয়েছো, আর এই খেলা কতদিন চলবে, ওখানে কিভাবে যাওয়া যায়, তুমি এমন কিভাবে করলে, আর আমার জীবন তুমি কেন তখন বাঁচিয়েছিলে। কিন্তু ক্যাপ্টেন প্রথমে বলে হালার পথে একটা প্রশ্ন করে, এতগুলা প্রশ্ন করস কেন, কিন্তু আমি তোকে একটা প্রশ্নের উত্তর দিব না। আর ওখানে মারা যায় আর কি। তো যাই হোক জুনহো বুঝে গিয়েছিল নিশ্চয়ই ওরা দ্বীপের কাছাকাছি এসেছে, আর এ কারণে ওপর থেকে অর্ডার এসেছে আমাদের লোককে মারার জন্য যাতে আমরা দ্বীপে পৌঁছতে না পারি। তো এখন আমাদের আরো বেশি মনোযোগী হয়ে খোঁজার দরকার। আর অন্যদিকে আমরা দেখি বাকি প্লেয়ারদেরকে মানে যে কয়জন প্লেয়ার রয়েছে 7 জন, তাদেরকে রাজকীয় আপ্যায়ন দেওয়া হয়, সেই একটা দুর্দান্ত ভোজ। আর এতদিন ধরে তারা তো খালি কাঁচা আলু খাচ্ছিল, শুকনা রুটি খাচ্ছিল, হানি নাটস খাচ্ছিল, এক গ্লাস পানি খেয়ে দিন কাটাচ্ছিল, কিন্তু আজকে তারা স্বর্গে চলে এসেছে। মানে তাদের 7 স্টার হোটেলের মতো 7 কোর্স মেনু দেওয়া হয়েছে এবং সবাই ক্ষুধার্ত কুকুরের মতো সেই খাবার খেয়ে ঝাঁপিয়ে পড়ে। আর এই দৃশ্য দেখে ধনী লোকেরা খুব হাসতে থাকে যে এতটুকু খাবারের জন্য ওরা কেমন মরিয়া হয়ে রয়েছে, মানে ওদের খুব মজা লাগে। কিন্তু এই হালাদের যদি অবস্থা রাখা হতো ওরা বুঝতো খাবারের দাম কত। তো যাই হোক এখানে এই টেবিলেই ভোটিং প্রক্রিয়া শুরু হয়। সবাইকে জিজ্ঞাসা করা হয় তোমরা কি পরবর্তী গেম খেলতে চাও। তো স্বাভাবিকভাবে সামনে এত টাকা পড়েছিল যে তারা যদি এই গেম নাও খেলে তাহলে বাকি টাকা সবাই ভাগ করে নিলে যথেষ্ট ছিল। কিন্তু ওই বুড়ো তখন বলে হ্যাঁ 70 বিলিয়ন টাকা তোমাদের জন্য যথেষ্ট হতে পারে, আমার মাথায় তো 100 বিলিয়ন ঋণই আছে, আর তারপর আমি সারা জীবন কাটাবো কিভাবে, আমার তো এই গেম খেলতেই হবে। সত্যি কথা এই হালা যদি মরতো খুব খুশি পাইতাম, এই হালার মরা দেখবো কখন। তো যাই হোক এরপর ফ্রন্টম্যানরা ভোটিং একটা টুইস্ট আনে। তিনি বলেন তোমরা চাইলে এখানে বসেই তোমাদের অপছন্দের 3 জন প্লেয়ারকে এলিমিনেট করে দিতে পারো, মানে কোনো টাস্কের প্রয়োজন নেই। তো এই অফার দেখে সবাই রাজি হয়ে যায় এবং গেম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ পরবর্তী গেমটা এমন ছিল যে তাদের 3 জনকে এলিমিনেট করতে হবে, কিন্তু তারা বুঝে উঠতে পারছিল না যে কাকে এলিমিনেট করতে হবে। আর এখানে ফ্রন্টম্যান যে কি চালাকিটা করেছে এটাও সবাই পরে বুঝতে পারবে। তো যাই হোক সবাই খেলতে রাজি হয়ে যায়, কিন্তু শুধুমাত্র আমাদের সং বা 456 নম্বর যে রয়েছে সেই গেমের বিরুদ্ধে ছিল, ও রাজি হয়নি। আর এরপর আমরা দেখি সং এই গেমে আর না এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আর অন্যদিকে যে ধনী ব্যক্তিরা ছিল, ভিআইপিরা ছিল, তারা অধীর আগ্রহ রয়েছে পরবর্তী টাস্কের জন্য। আর ওইদিকে আমরা দেখতে পাই জুনহো একজনকে খুঁজে পায় যে ড্রোন অপারেটর ছিল, আর ওকে নিয়ে এগিয়ে যেতে চায় বাকিটুকু। আর এইদিকে 11 নম্বর সোলজার তোমার হচ্ছে মেয়ে এবং তার সাথে যে 246 নম্বর যে প্লেয়ার ছিল তারা পালিয়ে যাচ্ছিল যাতে এই গেমে তাদের কোনোদিন না ফিরতে হয়। কিন্তু তখনই ফ্রন্টম্যান ওদেরকে কল করে এবং বলে এত ছোট একটা বোট তোমরা কোথায় যাবে, এত বড় সমুদ্র পার হতে পারবে, তোমরা ফিরে আসো, খোদাই কষ্ট করবে কেন। মানে আমরা বুঝতে পারি এখানে ফ্রন্টম্যান ইচ্ছে করে ওদেরকে মানে একটু প্যারা দিয়েছে। সবকিছুই তো মনে করো যে এখানে মজার জন্য করা হচ্ছে। আর এছাড়া সোলজার 11 এটাও জানতে পারে ওদের পেছনে গুন্ডাও লেগে রয়েছে, জীবনও বাঁচানো দরকার। আর ওর সাথে যে লোক রয়েছে যার নাম হচ্ছে জ্যাট, কিন্তু অ্যাকচুয়াল নাম হচ্ছে পার্ক, তার তো মেয়ে রয়েছে ক্যান্সার হসপিটালে ভর্তি। আর ওই মেয়েটার রয়েছে হচ্ছে ওই ফ্রন্টম্যানের আন্ডারে, মানে ফ্রন্টম্যানই ওর মেয়েকে কোনো একটা হসপিটালে চিকিৎসা করার জন্য দিয়েছে, কিন্তু ওই ঠিকানাটা তো তারা জানে না। তাছাড়া আবার এই প্লেয়ারের সকল ডাটাবেজও তো রয়েছে, যে কোনো সময় পরে ওকে মারতে পারবে। তো এই জন্য ফ্রন্টম্যানকে পাঠিয়ে দেয়, আর সে করে কি দ্বীপে আবার ফেরত চলে আসে মেয়ে, যাতে ওর সকল তথ্য ভ্যানিশ করতে পারে, এর সাথে জানতে পারে যে ওর মেয়ে কোথায় রয়েছে। আর এইদিকে আমরা দেখি ডিনার শেষে সবাই মিলে প্লটিং শুরু করে কিভাবে সামনে এগোবে, কারা হবে সেই 3 জন যাদের 3 জনকে পরবর্তী গেমে এলিমিনেট করা হবে যাতে তারা সেই বড় অঙ্কের টাকাটা জিততে পারে। কিন্তু এই বোকাদের কল্পনাও ছিল না তারা যদি একবার এই গেম খেলার জন্য হ্যাঁ বলে দেয় পরের গেমে বিজয়ী তো তারা কেউই হতে পারবে না, একজনই বিজয়ী হতে পারবে, তাদের কাছে গেম খেলার কোনো অপশনও থাকবে না। মানে এরকম একটা প্ল্যান, মানে এটাই ছিল ওদের লাস্ট সুযোগ, হয় না বলে সব টাকা ভাগ করে না, নয়তো আর কখনোই বেরোতে পারবে না। কিন্তু ওদের
মাথায় এটা আসেইনি, মানে পরবর্তী টাস্কটা এমন সিস্টেম হবে লাস্টে যে কোনো একজনই বাঁচতে পারবে। তো যাই হোক, আমরা দেখি সেই সোলজার নাম্বার 11 আবার দ্বীপে ফিরে এসেছে। তার উদ্দেশ্য একটাই, ফ্রন্টম্যানকে শেষ করা, এবং ফ্রন্টম্যানের কাছে প্লেয়ার 246 সমস্ত তথ্য রয়েছে, তার মেয়ে কোন হসপিটালে রয়েছে, কি রোগ রয়েছে, চিকিৎসা খরচ কত, আর তাছাড়া ওর তথ্য পার্মানেন্টলি মুছে ফেলা যাবে। তো এই জন্য ওই সোলজার 11 মানে মেয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই দ্বীপে চলে এসেছে ফ্রন্টম্যানকে শেষ করার জন্য। আর অন্যদিকে আমরা দেখি ফ্রন্টম্যান করে কি, সংকে ডেকে পাঠায় তাও গভীর রাতে, এবং তাকে একটা অফার দেয়। অফারটা হচ্ছে এই ছুরিটা তুমি নাও, আর তুমি যদি মেয়েটাকে বাঁচাতে চাও তাহলে এই ছুরি দিয়ে কয়েকজনকে মেরে তুমি ডাইরেক্ট ফাইনালে চলে যাও। তো আমাদের সং তো ভালো মনের মানুষ, ও এটা করবে না, কিন্তু গেম যেহেতু অলরেডি অন রয়েছে যে কোনো 3 জনকে এলিমিনেট করতে পারবে, এখন সং চাইলে কিন্তু 3 জনকে মারলে 3 জন এলিমিনেট হয়ে যাবে। তো সং যখন এটা করে না, তখন ফ্রন্টম্যান করে কি, নিজের পরিচয় রিভিল করে যে তার নাম হচ্ছে ইনহো। আর এটা দেখে আমাদের জুনহোর বড় ভাই, যে আর কি সেই পুলিশ অফিসার যে গত 3 সিজন ধরে খালি আইল্যান্ডই খুঁজছে, যাকে নিয়ে প্রচুর মিম তৈরি হয়েছে, তো ওকে দেখে তো আমাদের সং চিনতে পারে, একসাথে স্কুইড গেম 2 খেলেছে, তো অবাক হয়ে যায়। আর তারপরে এই ফ্রন্টম্যান তার গল্প বলা শুরু করে। 2018 সালে প্রথম যে স্কুইড গেম ছিল সেটা সে জিতেছিল, এবং সিজন 1-এ যে বৃদ্ধ লোকটাকে আমরা দেখেছিলাম সে তো ছিল তোমার এই স্কুইড গেমের মালিক, আর সেই তাকে সাহায্য করেছিল ঠিক এভাবেই ওকে গেমটা জেতার জন্য। এবং ওই সিজন 1-এর যে স্কুইড গেম খেলাটা ছিল সেইখানে আমাদের এই ইনহো ছিল হচ্ছে সং এর মতো একজন মানুষ, যে সবাইকে সাহায্য করতে চেয়েছিল, সবাইকে বাঁচাতে চেয়েছিল। আর ঠিক এভাবেই সেই বৃদ্ধ লোকটা ইনহোকে ডেকে এরকম ছুরি দিয়ে দিয়েছিল যাতে ও জিততে পারে বা নাম্বার 1 হয়ে যায়। কিন্তু আমাদের সং যখন ছুরি পায় তখন করে কি, সরাসরি ইনহোকেই মারতে চায় বা ফ্রন্টম্যানকে, বাট তখন ফ্রন্টম্যান বলে বা ইনহো বলে, তুমি যদি আমাকে এখানে মেরে ফেলো তাহলে আমার জায়গায় এখানে আরেকটা ফ্রন্টম্যান আসবে, আর তখন তোমার কাছে কোনো অস্ত্র থাকবে না, এবং এরপর যখন তোমাকে সবাই এলিমিনেট করতে আসবে তুমি কি নিজেকে রক্ষা করতে পারবে, ওই বাচ্চাটিকে বাঁচাতে পারবে? তুমি এখন ভেবে নাও তুমি কি করবে, তুমি এই অস্ত্রটা হারাতে চাও নাকি এই খেলায় টিকে থেকে ওই ছোট্ট বাচ্চা মেয়েটাকে বাঁচাতে চাও? তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ফ্রন্টম্যান বা ইনহো কেন সংকে এই চাকুটা দিল। অ্যাকচুয়ালি ইনহো এই সং এর মধ্যে সেম ওকে দেখতে পাচ্ছে, ও ঠিক এরকমই ছিল, আর এর জন্য ওকে যেরকম হেল্প করছিল ও ওরকম সংকে হেল্প করতে যাচ্ছে। তো যাই হোক, সং যেহেতু আগের এপিসোডে ওই বৃদ্ধ মহিলা আর ড্যানির কাছে কথা দিয়েছিল সেই মেয়েটিকে রক্ষা করবে, তো এই জন্য সে সিদ্ধান্ত নেয় ইনহোকে সে মারবে না, সে পরবর্তী টাস্কে অংশগ্রহণ করবে এবং বাকি সবাইকে মেরে দেবে আর বাচ্চাটিকে বাঁচাবে। আর এখানেই 4 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমার পারিবারিক সমস্যার জন্য আমি ফুল কাজটা করতে পারিনি, তা না হলে হয়তো 5 আর 6 আজকে দিতে পারতাম। 5 নম্বর আর 6 নম্বর এপিসোড আমি কালকে তোমাদেরকে দেখাতে পারবো। আমি দেখাচ্ছি। আল্লাহ হাফেজ।